গুড মর্নিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। রিসেন্টলি যে ইনিশিয়েটিভ আমি স্টার্ট করেছি সেটা প্রায় 1 মাস হতে চললো, যার নাম 10 মিনিট আনন্দবাজার, যেখানে আমি রোজকার আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো ডিসকাশন করি এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো কম্পিটিটিভ এক্সামের দিক থেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি। সো কয়েকটা দিনে ব্যস্ত থাকার কারণে আমরা যদিও একটু পিছিয়ে পড়েছি, অর্থাৎ আজকে 4 তারিখ, কিন্তু আজকে ভিডিওটিতে 1 তারিখ এবং 2 তারিখের খবরগুলো আমরা কভার করব, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই কম্পেনসেটটা করে ফেলবো এবং খুব তাড়াতাড়ি আমরা আর পিছিয়ে থাকবো না এবং যেদিনকার নিউজ সেদিনকারই নিউজগুলো আমরা ডিসকাশন পেয়ে যাব। সো হোপফুলি তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। সামনে পিএসসি ক্লাস এক্সাম এবং এক্সাম ওরিয়েন্টেড আরও কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল আমার পিডিএফে যেগুলো আছে সেগুলো তো আছেই, আর তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেগুলো আমার মনে হবে যে তোমাদের পড়ে যাওয়া উচিত, সেগুলো আমি আলাদা করে পিডিএফ বার করবো না, সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই আপলোড করে দেবো। সো আমার টেলিগ্রাম চ্যানেলটিকে নিয়মিত তোমরা ফলো করো। সো এরপরে আসি আগের দিনের ভিডিওর যে কোশ্চেনটা আমি করেছিলাম, যে আমাদের যে কনস্টিটিউশনের পার্ট 4-এ ডিপিএসপি প্রভিশন অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি যেটা রয়েছে, সেটা যে কান্ট্রি থেকে অনুকরণ করা হয়েছে বা কনসেপ্ট আনা হয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ড। এবং আমার কোশ্চেনটা ছিল আয়ারল্যান্ড সেই কনসেপ্টটা কোন দেশ থেকে নিয়েছে। তো সবথেকে আগে যে সঠিক অ্যান্সার দিয়েছো সেটা হচ্ছে রাজদীপ দাস, তুমি একদম ঠিক অ্যান্সার দিয়েছো। স্প্যানিশ কনস্টিটিউশন থেকে নেওয়া এবং দেশটির নাম হচ্ছে স্পেন। সো আজকের যে কোশ্চেন তোমাদের জন্য থাকবে সে কোশ্চেনটা একটু পিকুলিয়ার কোশ্চেন, কারণ এই কোশ্চেনে তোমার ঠিক একটা সেন্টেন্সে অ্যান্সার হবে না, সেখানে তোমাকে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের যে কনস্টিটিউশনে যে শিডিউলসগুলো রয়েছে, 12টা শিডিউলস রয়েছে এবং 12টা শিডিউলসের মধ্যে নবম যে শিডিউল অর্থাৎ নাইন্থ শিডিউলে আমরা জানি যে কতগুলো অ্যাক্ট রয়েছে যেগুলোকে জুডিশিয়াল প্রথমের দিকে কনস্টিটিউশনের কমেন্সমেন্টের সময় কমেন্সমেন্ট এবং তার পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে নাইন্থ শিডিউলকে কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের তালিকা থেকে বাদ রাখা হচ্ছিল, অর্থাৎ নাইন্থ শিডিউলের আন্ডারে যে সমস্ত লজ আর রেগুলেশনসগুলো থাকবে সেগুলো কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে পড়বে না। সো একটা ডেট, একটা সার্টেন ডেটের পর কিন্তু একটা চেঞ্জ হয়েছিল, তোমাদেরকে বলতে হবে, আমি সেই ডেটটার কথা বলছি। সেই ডেটটা হলো 24th of April 1973, অর্থাৎ 1973 সালের 24শে এপ্রিল। এই ডেটটি নাইন্থ শিডিউলের জন্য কী তাৎপর্য রাখে এটা তোমাদেরকে বলতে হবে। অর্থাৎ ঠিক এই ডেটে সুপ্রিম কোর্ট একটা কোনো কথা বলেছিল বা এই নাইন্থ শিডিউল রিলেটেড একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ডেট রিলেটেড। সো তোমাদেরকে বলতে হবে জিনিসটা কী হয়েছিল, এই ডেটটা কেন ইম্পর্ট্যান্ট নাইন্থ শিডিউলের জন্য। সো যে সবচেয়ে আগে সঠিক অ্যান্সারটি দেবে, একদম যে টু ডি পয়েন্ট অ্যান্সার দেবে, তার নামটি আমি পরের ভিডিওতে অ্যানাউন্স করব। সো এরপরে চলে যাচ্ছি 1 এবং 2 তারিখের ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো স্টার্ট করছি। তোমরা সবাই জানো যে দুয়ারে প্রশাসন যেটা প্রোগ্রাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সেটা স্টার্ট হয়ে গেছে এবং রাজ্য জুড়ে প্রায় 4টি পর্যায়ে এই পুরো প্রোগ্রামটি হবে এবং 20,000-এর বেশি শিবিরে লক্ষাধিক কর্মী, আধিকারিক এবং পুলিশকে যুক্ত করে স্টার্ট হয়ে গেছে এই দুয়ারে প্রশাসন কর্মসূচি এবং চলবে হচ্ছে এটা 30শে জানুয়ারি অবধি। এবং এখানে যেটা করা যাবে, মেনলি যেটা এখানে করা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যসাথী যে প্রকল্পটি রয়েছে, সেই স্বাস্থ্যসাথীর আওতায় পশ্চিমবঙ্গের রাজ্যবাসী প্রত্যেককে অন্তর্গত করা হয়েছে এবং তারা তাদের নামকে এনরোলমেন্ট অর্থাৎ এনলিস্ট করার জন্য এই ক্যাম্পে মেনলি আসছেন। এছাড়াও যে সমস্ত অন্যান্য সুযোগ সুবিধা থেকে এতদিন লোকজন বঞ্চিত ছিলেন, সেখানেও কিন্তু তারা তাদের নাম লেখাচ্ছেন এবং তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরছেন। সো অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলো হচ্ছে স্বাস্থ্যসাথী ছাড়াও জাতি শংসাপত্র রয়েছে, খাদ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজের প্রকল্প রয়েছে, রূপশ্রী রয়েছে, জয় জোহর, তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্পগুলি রয়েছে। সো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের প্রত্যেকে কিন্তু জেনে যাওয়া উচিত যে প্রত্যেকটা প্রকল্প সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া, অর্থাৎ প্রত্যেকটি প্রকল্প কিসের সঙ্গে জড়িত এবং কোন মন্ত্রকের অধীনে রয়েছে এবং প্রত্যেকটি প্রকল্পে যে স্কিমের যে রেগুলেশনস, সেগুলো কিন্তু অ্যাটলিস্ট তোমরা
জেনে যেও। এর পরের আর্টিকেলটি স্টাবল বার্নিং অর্থাৎ নাড়া পোড়ানো, ফসলের গোড়া পোড়ানো নিয়ে। নাড়া সৎকারে ক্যাপসুল দাবায় হেডিং। অ্যাকচুয়ালি এটা এখানে যেটা বলা হয়েছে যে ফসলের যে গোড়া সে পোড়ানোর যে প্রসেসটা রয়েছে সেটা থেকে কিন্তু আমাদের বোধ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অব্যাহতই পেতে চাইছে, এবং তার বিকল্প সমাধান হিসেবে যেটা উঠে এসছে সেটা হচ্ছে এক ধরনের ক্যাপসুল বের করা হয়েছে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক বার করেছে যার মাধ্যমে যে ফসলের গোড়া পড়ে থাকছে সেটাকে কিন্তু সারে পরিণত করা যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দূষণ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ ধান কাটার পরে খেতে যে গাছের অবশিষ্ট অংশ বা যেটাকে আমরা নাড়া বলি সেটাকে পোড়ালে কিন্তু বায়ুতে অনেক ধরনের দূষক পদার্থ যুক্ত হয়, যেটা আমাদের বায়ু দূষণের অন্যতম কারণ। এবং এই ক্যাপসুলটি থেকে কী হবে, এই ক্যাপসুলে যেটা রয়েছে সেটা হচ্ছে জল, বেসন এবং গুড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ক্যাপসুলটি, এবং এই ক্যাপসুলে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া এই সমস্ত রাখা হয়েছে, যেগুলো আমাদের যে সারের যে ফসলের অবশিষ্টাংশ আছে সেটাকে পচিয়ে সেটাকে ডিকম্পোজ করে সারের পরিণত করে ফেলতে পারবে, এবং তার সাথে সাথে যে জমির যে উর্বরতা সেই উর্বরতাটাও বৃদ্ধি পাবে। এর পরের আর্টিকেলটি ডেসক্রিপটিভ রাইটিং পারপাসের জন্য গুরুত্বপূর্ণ। হেডিং হচ্ছে টিকার আলোর নিচেই অন্ধকার। রাইটার অভিজিৎ চৌধুরী যেটা বলতে চেয়েছেন যে আমাদের যে করোনা পরিস্থিতিতে আমরা সবাই টিকার আবিষ্কারের দিকে তাকিয়ে আছি, এবং খুব সম্ভবপর যেটা আমাদের সামনে আমরা যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা টিকা যে রয়েছে করোনার টিকা সেটা কিন্তু স্টেজ 3 অলরেডি পৌঁছে গেছে, এবং খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সেই টিকাটা মানবদেহে প্রয়োগ করা হবে। সো এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যা এত বেশি সেখানে কিন্তু এই টিকার মানে উপলব্ধ কতটা হবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, কারণ এত এত গণহারে টিকার প্রোডাকশন করার জন্য এবং সেটাকে সাপ্লাই এবং ডিস্ট্রিবিউট করার জন্য কিন্তু একটা মেশিনারি প্রয়োজন, সেই মেশিনারি কিন্তু আমাদের নেই। এবং খুব যেটা মনে করা হচ্ছে যে এবার থেকে অলরেডি কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কিন্তু একটা এনলিস্ট করে ফেলেছেন যে ফার্স্ট ফেজে কাদেরকে টিকা দেওয়া হবে, এবং অলরেডি সেই রেগুলেশনস পাঠানো হয়ে গেছে এবং নির্দেশিকা ঠিকও করা হয়ে গেছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য দেখা দেবে, অর্থাৎ সমাজে কোন কোন স্তরের লোকজনেরকে এই প্রথম পর্যায়ে টিকাটা দেওয়া হবে এবং কোন কোন নেক্সট পর্যায়ে কারা কারা পাবে, সেক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য স্বাভাবিকভাবেই দেখা দেবে, এবং তাতে কিন্তু আমাদের যে সামাজিক বৈষম্য অলরেডি আমাদের দেশে এক্সিস্ট করে সেটা কিন্তু আরও বেশি বাড়ার চান্স রয়েছে। সেটি নিয়েই এই আর্টিকেলটি তোমরা পড়ে রাখতে পারো, এটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য তোমাদেরকে হেল্প করবে। এর পরের আর্টিকেলটি যেটা রয়েছে হেডিং খিড়কি সমাজতন্ত্র। এটি সাবজেক্ট যেটা বলতে চাইছে আর্টিকেলের মাধ্যমে লেখক সেটা হচ্ছে যে রিসেন্টলি কেন্দ্রীয় সরকার যেটা করছে যে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ভর্তুকি দেবে বলে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে, কিন্তু তার জন্য যেটা করতে হবে যে প্রতি মাসে সংস্থার কর্মী সংখ্যা বাড়াতে হবে, এরকম একটা শর্ত রাখা হয়েছে, যেটি কিন্তু লেখক যেটা বলতে চাইছেন যে সেটি কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। তার কারণ হচ্ছে যে এই ধরনের যে শর্ত, এই শর্তগুলো কিন্তু এক ধরনের সমাজতান্ত্রিক মানসিকতাকে ইন্ডিকেট করে। এবং শুধু তাই নয়, আমাদের বর্তমানে কেন্দ্রীয় সরকার যে স্টেপগুলো নিচ্ছে আমাদের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক যে কমার্স আছে সেটাকে চাঙ্গা করার জন্য সেখানে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে। যেমন তার মধ্যে একটি স্টেপ হচ্ছে যে আমদানি শুল্ক আছে, সেই আমদানি শুল্ক অত্যধিক পরিমাণে বাড়ানো হয়েছে যাতে ইম্পোর্টটাকে ডিসকারেজ করে এক্সপোর্টটাকে এনকারেজ করা যায়। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই যে আমদানি যে শুল্ক সেটাকে বাড়িয়ে যে এক্সপোর্টটাকে এনকারেজ করার যে প্রসেস সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি কাজে দেবে, এবং তারপরে কিন্তু এটা আখেরে আমাদের ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিয়াল যে সিস্টেমটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর এই স্টেপটি কিন্তু কোনো কাজে দেবে না। কারণ হচ্ছে আমি যদি দীর্ঘকালীন সময়ের জন্য একটা ইম্পোর্ট সেস আমি দিয়ে রাখি, একটা ইম্পোর্ট স্যাংশন করে রাখি, তাহলে কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক পর্যায়ে থেকে যাবে আমাদের শিল্পটা, সেটা কিন্তু
পার্টিকুলারলি যে অন্যান্য কান্ট্রি আছে সেই কান্ট্রি গুলোতে ঠিক মতো ছড়িয়ে পড়বে না, এবং তার সাথে সাথে যে অন্যান্য ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমাদের যে র ম্যাটেরিয়ালসগুলো দরকার হয় সেই নেসেসারি র ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু আমাদের দেশে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে পৌঁছাবে না, যেটা আখেরে কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকেই ক্ষতিতে ফেলবে। এবং যেটা মনে করা হচ্ছে যে এই সিস্টেমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশে যে 91 সালে যে এলপিজি মডেল অ্যাডপ্ট করা হয়েছিল, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, সেই এলপিজি প্রসেসটা কিন্তু অ্যাডপ্ট করার পর আমাদের যে লাইসেন্স রাজ ছিল সেটা কিন্তু সমাপ্তি ঘটেছিল লাইসেন্স রাজের। কিন্তু যে এই স্টেপটা যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি দীর্ঘকালীন সময় অবধি বজায় থাকে তাহলে কিন্তু আমরা সেই পুনরায় লাইসেন্স রাজের দিকেই আমরা ফিরে ফিরে যাব। এর পরের হেডিংটি খুব এর পরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। হেডিং রয়েছে কলঙ্ক। অ্যাকচুয়ালি এটা যেটা বলতে চাইছে, এর মূল অন্তর্নিহিত যে কনসেপ্ট সেটা হচ্ছে কিন্তু রিলেটেড টু আর্টিকেল 17, অর্থাৎ প্রিভেনশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা যে কনসেপ্ট আমাদের দেশে রয়েছে তার বিরুদ্ধে এটা কথা বলছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে মানব বর্জ্য অর্থাৎ মলমূত্র পরিষ্কারের যে কাজটি সেটি কিন্তু সমাজের একটি তথাকথিত নিচু শ্রেণীরা যারা কর্মীরা আছেন, নিচু শ্রেণীর লোকরা আছেন তারা করে থাকেন। তথাকথিত এই কারণেই বলছি কারণ উচ্চ শ্রেণী নিচু শ্রেণী কিন্তু বিভেদটা কিন্তু এই সমাজে সৃষ্টি করা, মানে এটা কিন্তু আমার পার্সোনাল ভিউ নয়। সুতরাং সো কল্ড যে নিচু যাত্রা আছে তাদের সাধারণত ভেবে নেওয়া হয় যে তারাই এই ধরনের কাজ করে থাকেন, তারা মানববর্জ্য পদার্থ অপসারণের মতো কাজ যেগুলো সেগুলো তাদেরকেই করা উচিত বলে সমাজ মনে করে। সো অনেক দিন আগে, অর্থাৎ 7 বছর আগে কিন্তু এই মলমূত্র অপসারণকে মানবশ্রম নিয়োগ যেটা, সে এই কাজে কিন্তু মানবকে মানে কোনো মানুষকে নিয়োগ করা সেটা কিন্তু দণ্ডনীয় আইন করা হয়েছিল। এবং 6 বছর আগে এই যে কুপ্রথা সেটাকে কিন্তু আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক আখ্যা দেওয়া হয়েছিল। এবং এই পেশায় যারা নিযুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু অন্য কাজে পুনর্বাসনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও কিন্তু অনেক নিয়োগ হয়েছে, আমরা দেখেছি এই অ্যাক্টটি কিন্তু যথাযথভাবে প্রণয়ন হয়নি। এবং এরপরেও বিভিন্ন সংস্থা এই আইন ভেঙে মানববর্জ্য পরিষ্কার করার জন্য শ্রমিক নিয়োগ করতেই আছেন, এবং তারা কিন্তু ঠিকঠাক তাদেরকে যে তাদের যে নেসেসারি ইকুইপমেন্টস সেগুলো কিন্তু তাদেরকে দেন না। ফলে যে সমস্ত কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত তারা বাধ্য হন নিজের হাতে মলমূত্র পরিষ্কার করতে। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত এই আইনটাকে, যেটা সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার করে দিয়েছে, সেই আইনটাকে আমরা বলবৎ করার চেষ্টা করছি, এবং আমাদের মনের যে একটা সামাজিক যে কুপ্রথা রয়েছে, যে অস্পৃশ্যতা রয়েছে, অর্থাৎ নিচু শ্রেণীর যাত্রা এই কাজ করবে। আবার বলছি, এটা নিচু শ্রেণী বলতে আমি তথাকথিত বোঝাচ্ছি, অর্থাৎ সো কল্ড যেটা সোসাইটি যাদেরকে নিচু শ্রেণী হিসেবে গণ্য করে তাদের কথা। এবং তারা যতক্ষণ এই ধারণাটা থাকবে যে ক্লাস বেসড, অর্থাৎ ক্লাস বেসড যে চয়েস সিস্টেম, যে এই শ্রেণী অমুক কাজ করবেন এবং তার অন্য শ্রেণী অমুক কাজ করবেন, এই যে একটা ভাগ আমরা নিজেদের মনে মনে একটা করে নিয়েছি, সেটি যতক্ষণ না আমরা নিজেরা সরিয়ে ফেলছি আমাদের মন থেকে, যতক্ষণ না আমরা নিজেরা স্বচ্ছ হচ্ছি ততক্ষণ কিন্তু যতই আইন প্রণয়ন করা হোক তাদেরকে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে এই অস্পৃশ্যতা যে কনসেপ্টটা সেটাকে দূরীকরণ কিন্তু সম্ভব নয়। সো এই আর্টিকেলটি তুমি পড়ে রাখতে পারো, খুব ইম্পর্ট্যান্ট এটা, বোথ ফর ডেসক্রিপটিভ পারপাস এবং যদি তোমার ওপিনিয়ন কোনো জানতে চায় ইন্টারভিউ বোর্ডে যে আর্টিকেল 17 নিয়ে বর্তমানে আমাদের দেশে যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে। কারণ আমি বলছি তার কারণ হচ্ছে আমি যখন 2016 সালে WBCS গ্রুপ এর ইন্টারভিউ অ্যাটেন্ড করেছিলাম তখন কিন্তু আমাকে চেয়ারম্যান স্যার কোশ্চেন করেছিলেন যে বর্তমানে যে আমাদের দেশের যে সামাজিক যে কুপ্রথাগুলো আছে সেগুলো কী, এবং সেগুলো দূরীকরণ করার জন্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, এই ধরনের একটা জেনারেলাইজড কোশ্চেন আমাকে করা হয়েছিল। এবং যেহেতু আমি আমার একটা হ্যাবিট ছিল, গুড হ্যাবিট, যে রোজকার পেপার আমি ফলো করতাম, সুতরাং আমি কিন্তু যথাযথভাবে অ্যান্সার দিতে পেরেছিলাম এবং চেয়ারম্যান স্যার তাতে কিন্তু খুব খুশি হয়েছিলেন। সুতরাং তোমাদেরকেও আমি সাজেস্ট করব যে তোমরা কিন্তু রোজকার পেপারে যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো কিন্তু গো থ্রু করবে এবং নিজের একটা ওপিনিয়ন বিল্ড করার চেষ্টা করবে। তাতে কিন্তু তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হবে। কারণ একটা জিনিস জেনে রাখবে, তোমরা যতই প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের স্কোরটাকে ডেভেলপ করতে পারো, কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু একটি দীর্ঘকালীন একটা প্রস্তুতি।
কারণ এটি একদিনে গড়ে ওঠে না এবং ধাপে ধাপে নিজেকে গড়ে তুলতে হয় এবং যত তোমরা পড়বে, যত তোমরা চারপাশে অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে তোমাদের নলেজটাকে ইনক্রিজ করবে, ততই কিন্তু তোমাদের পার্সোনালিটি বেটার ডেভেলপড হবে। সো নেক্সট আর্টিকেল, 92% ডিঙ্গি কম, সাফল্য ত্রিফলা রসায়নে, অর্থাৎ যেটা বলা হয়েছে যে ত্রিফলা যে ফর্মুলা রয়েছে, সেই ত্রিফলা ফর্মুলার উপর ভর করে গতবারের তুলনায় রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 92% কমে গেছে। এবং যেটা এই ত্রিফলা যে ফর্মুলা, সেটা সম্বন্ধে ডিটেলস আমরা জেনে নেব। যেটা বলা হচ্ছে যে ত্রিফলা ফর্মুলা, তার মূল দুটো কারণ যেটা রয়েছে, ডেঙ্গি যে আক্রান্তের সংখ্যা এত কম হয়েছে তার কারণ হচ্ছে যে আগের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল। পুর দপ্তর থেকে একটি ওয়েব নির্ভর অ্যাপ তৈরি করা হয়েছিল এবং তার মাধ্যমে ডেঙ্গি প্রতিরোধে একেবারে তৃণমূল স্তরের সঙ্গে সমন্বয় রাখা হয়েছিল। এবং তার ফলে বাড়ি বাড়ি যাওয়া, মানে হাউস টু হাউস, এবং টিমের সদস্যরা ডেঙ্গির মশা জন্মানোর কোনো বিপজ্জনক পরিবেশ যখন দেখতে পেয়েছিলেন, তা কিন্তু ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ ভিসিটিকে জানানো হয়েছিল এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং এই যে দুটো টিম, এই টিমের মূল কর্মীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন পুর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং আধিকারিকরা। ফলে ডেঙ্গি প্রতিরোধে কার্যক্রম নিয়ে কোনো পদক্ষেপের প্রয়োজন পড়লে সরাসরি দুই টিমের মূল কর্মীর সঙ্গে যোগাযোগ করে তারা নির্দেশ দিতে পারতেন। এবং দ্বিতীয় যে কারণটা, যে ডেঙ্গি প্রতিরোধের কাজে জেলাভিত্তিক নোডাল হিসেবে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরের যে যুগ্ম সচিব অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা, এবং উত্তর 24 পরগনার জন্য অবশ্য একাধিক আধিকারিক দায়িত্বে ছিলেন। এবং একই সঙ্গে সে জনস্বাস্থ্য শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয়েও অন্যান্য সিনিয়র আধিকারিকরা ছিলেন, এবং তাতে জেলা এবং ওইসব দপ্তরের অধীনে থাকা এলাকা প্রতিষ্ঠানের নজরদারি এবং পরিকল্পনা তৈরিতে সুবিধা হয়েছিল। এরপরের আর্টিকেল, রাশিয়া পাকিস্তানের সাই, চীনের ওবর। ওবর অর্থাৎ অন বেল্ট অন রোড, এটা হচ্ছে OBOR। OBOR এটা চীনের একটা ইনিশিয়েটিভ, সেন্ট্রাল এশিয়ার সঙ্গে তাদেরকে কানেক্ট করার। সো OBOR যেটা রয়েছে, সেটা কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মেম্বার কান্ট্রিজগুলো রয়েছে, তাদের যে শীর্ষ বৈঠক, সেখানে কিন্তু এই OBOR নিয়ে আলোচনা হয়েছে। এবং চীন কিন্তু SCO বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যৌথ যে বিবৃতি, সেখানে কিন্তু ভারতকে ছাড়াই তাদের যে এই ওবর ইনিশিয়েটিভটা রয়েছে, সেখানে কিন্তু বাকি সদস্য দেশগুলির পক্ষ থেকে সিলমোহর লাগিয়ে নিয়েছে। এবং রাশিয়া এবং পাকিস্তান সহ 6টি দেশ আজ কার্যত নয়াদিল্লি নাকের ডগায় ওবরের সমর্থন জানিয়েছে। তোমরা SCO সম্বন্ধে আমি আগেও ডিটেলসে আলোচনা করেছি এবং বলে দিয়েছি যে SCO যে অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সেটির উৎপত্তি কবে এবং তার উৎপত্তির যে ব্যাকগ্রাউন্ড, সেটাও সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং তোমরা যদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আগের ভিডিওটি তোমরা দেখে থাকো, তাহলে ওখান থেকে তোমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্বন্ধে ডিটেলসে পেয়ে যাবে। এবং পরবর্তীকালে যখন SCO রিলেটেড আবার কোনো রেফারেন্স আসবে, আমি কিন্তু আবার ডিটেলসে সেই আলোচনাটি আবার রিভাইজ করে দেবো। এর পরের আর্টিকেলটি যেটা রয়েছে, ডেসক্রিপটিভ রাইটিং পারপাসের জন্য তোমরা পড়ে রাখবে। আর্টিকেলটির হেডিং স্কুল খোলার সময় এসেছে, এবং লেখিকা হচ্ছে সুতনুকা ভট্টাচার্য। এবং এখানে যেটা বলা হয়েছে যে বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে আমরা সবাই জানি যে শিক্ষামন্ত্রী আমাদের যে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়, উনি কিন্তু ডিসেম্বর অবধি আমাদের যে বিভিন্ন স্কুলগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু যখন আমরা করোনা মহামারী পরিস্থিতির অনেক দিন কেটে যাওয়ার পর যখন আমরা আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু অন্যান্য যে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তারা কিন্তু কনসার্ন, তাদের যে সন্ততি আছেন তার শিক্ষালাভের ব্যাপারটি কিন্তু সবাই কনসার্ন। এবং তারা যেটা চাইছেন যে আস্তে আস্তে ধাপে ধাপে হলেও এই স্কুলগুলি যেগুলো রয়েছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে যাতে তাদের স্বরূপে ফিরে, অর্থাৎ আগের কন্ডিশনে ফিরে যায়, সেই চেষ্টা কিন্তু করতে হবে। কারণ একটানা যদি এই সিস্টেম, মানে স্কুল সিস্টেম যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আখেরে যে ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। এবং সেটা যাতে আর ফার্দার যাতে এনকারেজ না হয়, সেটার জন্য আস্তে আস্তে ধাপে ধাপে, অর্থাৎ পর্যায়ক্রমে স্কুল খোলার ব্যবস্থাটা করার এটাই উপযুক্ত সময় বলে লেখিকার মন্তব্য এবং বক্তব্য। সো তোমরা এই আর্টিকেলটি পড়ে রাখতে পারো, এটা ডিসক্রিপটিভ রাইটিং পারপাসের জন্য খুব হেল্পফুল হবে। এর পরের আর্টিকেলের হেডিং গোষ্ঠীশাস্ত্র গণতন্ত্র।
এটি রিলেটেড হচ্ছে অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে 3টি ফার্ম অ্যাক্ট প্রণয়ন করেছেন এবং তার এগেনস্টে কিন্তু বিভিন্ন রাজ্যে বিশেষত পাঞ্জাব এবং হরিয়ানায় সমালোচনা ঝড় উঠেছে এবং সেখানকার কৃষকরা কিন্তু নয়াদিল্লিতে এসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং যে দাবিটি করা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার মতো অঞ্চলগুলিতে, তাদের দাবি যে এই যে নতুন কৃষিনীতি, এর ফলে কিন্তু এপিএমসি যে বিশেষ ব্যবস্থাটি ছিল সেখানে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে এবং খোলা বাজারে কৃষি পণ্যের বিপণন চালু করা হচ্ছে এবং তাতে কি হবে যে অতিকায় যে মান্ডিগুলির মাধ্যমে যে চাল গমের মতো গুরুত্বপূর্ণ শস্যের বাজার যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা ছিল এতদিন, সেটা কিন্তু ভেঙে যাবে এবং অন্যদিকে সরকারের পক্ষ থেকে যে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয় বিভিন্ন শস্যের জন্য, সেই প্রভিশনটাও কিন্তু আস্তে আস্তে লঘু মানে খুব আহ, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং এই আশঙ্কাতেই উত্তর পশ্চিম ভারতের যারা সম্পন্ন কৃষক রয়েছেন তারাই কিন্তু এই মূলত এই প্রোটেস্টটা করছেন, কারণ তারা ফ্রি ওপেন এবং ওপেন মার্কেট চাইছেন না। তারা যে চাইছেন যে রেগুলেটেড যে মার্কেটের কন্ট্রোল এতদিন ছিল সেই সিস্টেমটাই যাতে বহাল থাকে। এর পরের আর্টিকেলটি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে। বায়োমেডিক্যাল ওয়েস্টের এখানে একটি সংক্ষিপ্ত একটা তথ্য দেওয়া আছে যেটা তোমরা পড়ে রাখতে পারো, যে 2016, 17, 18 কম্পারেটিভ স্টাডিজে যেটা পাওয়া গেছে যে 2018-তে পাওয়া সূত্র অনুযায়ী কেরল অর্থাৎ কেরালা কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রোডাকশানে কিন্তু প্রথম এবং কর্ণাটকা সেকেন্ড এবং পশ্চিমবঙ্গের স্থান কিন্তু সেখানে সপ্তম। এবং 2016 সালে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের স্থান ছিল পঞ্চম এবং 2017-তে ষষ্ঠ এবং পশ্চিমবঙ্গ 2018 সালে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু সপ্তম। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অবস্থানটি তার আগের বছরগুলির তুলনায় কিন্তু আস্তে আস্তে বেটার হচ্ছে, অর্থাৎ যত নিচের দিকে যাচ্ছে সরি র্যাঙ্কিং হিসাবে যদিও এটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু যেটাই দেখা যাচ্ছে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট যে পরিমাণটি সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে, অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট কিন্তু যত বছর যাচ্ছে তত কিন্তু ইনক্রিজ করছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কিন্তু বর্তমানে অনেক আর্টিকেলস দিয়ে আলোচনা হচ্ছে এবং বায়োমেডিক্যাল ওয়েস্টটা কিন্তু পরীক্ষার আসার জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। সো তোমরা এই আর্টিকেলটি পড়ে রাখতে পারো, তাতে তোমাদের কিন্তু হেল্প হবে। অরুণোদয় প্রকল্প অর্থাৎ অরুণোদয় স্কিম, যেটা আসামে বোডোল্যান্ডের 4টি জেলা যেখানে ভোট রয়েছে সেই 4টি জেলা বাদ দিয়ে বাকি 29টি জেলায় স্টার্ট হতে চলেছে এবং আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রকল্পের উদ্বোধন করবেন এবং আগামী বছর যে ভোট তার আগে অসমের যে দরিদ্র পরিবারগুলো রয়েছে সেখানে যাতে ওষুধ, ফল এবং খাবার কিনে দিতে পারা যায় সেই জন্য এই প্রকল্প সরকার চালু করতে চলেছে। এর পরের আর্টিকেলে লোকসভার যে সেক্রেটারি জেনারেল সেই পদে কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে। নিয়োগ করছেন স্পিকার ওম বিড়লা এবং যাকে নিয়োগ করছেন তিনি হচ্ছেন আইএস অফিসার উৎপল কুমার সিংহ। সো এগুলোই ছিল গত 1 এবং 2 তারিখের যে গুরুত্বপূর্ণ আর্টিকেলস তার অ্যানালিসিস এবং আলোচনা, এবং তোমরা এই আর্টিকেলের কম্পাইলেশনটা পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো টেলিগ্রাম চ্যানেলে তোমরা গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নাও এবং আর্টিকেলসগুলোকে একবার পড়ে নাও এবং ফার্দার আমরা কালকের যে ভিডিও বার করব সেখানে কিন্তু 3 এবং 4 তারিখ অর্থাৎ গতকাল এবং আজকের যে খবর সেই খবরগুলো অ্যানালিসিস থাকবে এবং আস্তে আস্তে আমরা যে ব্যাকলগটা আছে আমাদের সেটা কিন্তু আস্তে আস্তে আমরা কভার করে ফেলবো। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।